শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা, তো এজন্য স্বয়ং সৃষ্টিকর্তাকে সাধুবাদ জানাচ্ছি এবং তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি। বন্ধুরা, আশা করছি শ্রেণী কার্যক্রম তোমরা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। আজকে আমি সে ধারাবাহিক শ্রেণী কার্যক্রমের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে ক্লাস করতে এসেছি। আশা করছি তোমরা আমাকে সহযোগিতা করবে। তো যা হোক, আমার পরিচয় তোমরা জানো, তারপরেও আমি বলি, আমি লক্ষণ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, বাংলা। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম কথা হলো তোমাদেরকে নিয়ে। তোমাদের বলো তো, যদি কখনো তিতা বা তিতে, এই তিক্ততা বা তিতে এটাকে বুঝতে গেলে তোমাদের কোনো কিছুর কথা মনে পড়ে? দেখো তো, কি তিতে বেশি মনে পড়বে? কার কথা সবচেয়ে বেশি তিতে? অনেকে কি বলবো আগে, ঠিক আমার মনে হয় তোমরা সেটাই ভেবেছ নিম তিতা। তো যা হোক, আমরা আজকে সেই নিম গাছ গল্প নিয়ে আমরা আলোচনা করব। নিম গাছ গল্প বলা যায় অনুগল্প, আবার প্রতীকী গল্প, সে বিষয়ে আমরা কথা বলবো। যা হোক, নিম গাছ গল্পটি রচনা করেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। আমরা গল্পের নাম লিখছি, দেখো, নিম গাছ। বনফুল সংক্ষিপ্ত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত নাম। উনি এবার ছদ্মনামে লিখতেন। শিক্ষকদের দৃষ্টি আড়াল করার জন্য শুরু করেছিলেন ওই বনফুল নাম দিয়ে। ঠিক তাই আমরা সেটা দেখছি, ওনার নাম আমরা সংক্ষিপ্ত নামটা লিখলাম বনফুল। তো এই প্রবন্ধ বা এই ছোট গল্পটা পড়তে গিয়ে আমাদের কাছে একটু নতুন মনে হবে। যখন তোমরা দেখছো, মনে হচ্ছে তোমাদের কাছে দেখে মনে হচ্ছে এটা একটা কবিতা, ছোট আকারে, খুব ছোট। এই আকারের জন্যই আমরা সংক্ষিপ্ত পরিসরে একটু বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্বন্ধে দু একটা কথা বলবো। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এই ছোট গল্প নিয়ে একটা অভিনবত্ব আছে। সেই অভিনবত্বটা হলো খুবই অল্প কথায় ব্যাপক তাৎপর্যপূর্ণ অর্থকে ব্যক্ত করে তুলতেন। এক কথায় যায়, বিন্দুতে সিন্ধুর আখ্যান। আমি আবার বলছি, বিন্দুতে সিন্ধুর আখ্যান। ক্ষুদ্র অবয়ব, কিন্তু তার বক্তব্য শানিত, সমাজ সমস্যার থেকে দূরীভূতর প্রয়াস এবং অবহেলিত জীবনচিত্রকে তিনি ফুটিয়ে তুলেছেন তার সাহিত্যের মধ্য দিয়ে। তোমরা জানো, বলাইচাঁদ মুখোপাধ্যায় ছিলেন একজন মেডিকেল অফিসার, তার পিতাও ছিলেন একজন চিকিৎসক। তো যা হোক, মানবতার সেবার জন্য, বঞ্চিত মানুষের সেবার জন্য তিনি গ্রহণ করেছিলেন ওই সেবাব্রতটা, অর্থাৎ চিকিৎসা পেশা। এই চিকিৎসা পেশার ভেতরে থেকেও তিনি মনে করেছেন যে সাহিত্যের লেখনী চর্চার মতো, সাহিত্য শিল্পর মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের জন্য কথা বলবেন, সাধারণ মানুষের উপেক্ষা, অবহেলার জীবনচিত্রকে উপস্থাপন করবেন। ঠিক সেটাই করেছেন। তা সেই সাধারণ মানুষের জীবনের আখ্যানটা সব থেকে বেশি, অবহেলিত মানুষের জীবন আখ্যান সব থেকে বেশি প্রকাশিত হয়েছে তার ছোট গল্পে। তো নিম গাছটা ওরকম একটি ছোট গল্প। জন্ম মৃত্যু, তার গ্রন্থগুলোর পরিচয় তোমরা অবশ্যই বই থেকে পড়ে নেবে। ওটা নিয়ে আমি এখন আর কোনো আলোচনা করবো না। আশা করছি তোমরা সবাই বই নিয়ে বসে গেছ। তো ছোট গল্পের বৈশিষ্ট্য কি বজায় আছে? হ্যাঁ, ছোট গল্পের বৈশিষ্ট্য বজায় আছে। তো আমরা এই গল্পটাকে, নিম গাছ গল্পটাকে আমরা বলবো প্রতীকী রচনা। প্রতীকী রচনা আমরা একটু দেখে নিই। এটাকে আমরা বলছি প্রতীকী রচনা। প্রসঙ্গ আসতে পারে, প্রতীকী রচনা। এই প্রতীকী রচনাটা কেন? আসলে যখন কোনো সত্য বা বাস্তবতাকে সরাসরি ব্যক্ত করা সম্ভবপর হয়ে ওঠে না, তখনই আশ্রয় গ্রহণ করা হয় প্রতীকীর। অর্থাৎ প্রতীকী বলতে
এর দুটি অর্থ থাকবে। একটি হলো সাধারণ, যেটা আমি দেখছি, আর একটি প্রচ্ছন্ন অর্থ বা গূঢ়ার্থ। এই গূঢ়ার্থটাই হলো প্রধান, এর প্রতিপাদ্য, অর্থাৎ এর মূল উদ্দেশ্যটা সবসময় গূঢ়ার্থের ভেতরে থেকে যায়। এই গূঢ়ার্থ আমরা যে নিহিতার্থে যেটাকে বলছি, সাধারণভাবে আমরা বলছি গূঢ়ার্থ বা নিহিতার্থ দুটি অর্থের সমন্বয়ে আমাদের এই প্রতীকী রচনাগুলো হয়ে থাকে। এটা অ্যালিগরির মতোই। এক কথায় বলবো, তোমরা অ্যালিগরি সম্বন্ধে আগে শুনেছ। অ্যালিগরি যা বলছি তা নয় অন্য কিছু, অর্থাৎ একটির আড়ালে অন্য কিছুকে উপস্থাপন করা। এক কথায় বিমূর্তকে মূর্ত করে তোলা, বিমূর্তকে মূর্ত করে তোলা, সেই উদ্দেশ্যে কিন্তু প্রতীকী রচনা হয়ে থাকে। তাহলে আমরা সেরকম একটা বাস্তবতা দেখব। সেই সমাজ বাস্তবতা একটি বিশেষ সময়ের চিত্র আমরা দেখেছি। অবহেলিত মানুষের জীবন চিত্র এখানে স্থান পেয়েছে। সেই মানুষ কারা, সেটা আমাদের একটু দেখার বিষয়। তাহলে আমরা এটা পড়তে এসে সাধারণ দৃষ্টিতে আগে দেখব সাধারণ অর্থটা কি, এবং আমরা দেখব প্রতীকী অর্থটা কি। তো আমরা একটু বইটা সবাই হয়তো হাতে নেই। আমরা যেহেতু পাঠ বিশ্লেষণটা আমাদের এখানে প্রধান হয়ে দাঁড়াচ্ছে, সুতরাং আমরা এটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, আমি শিরোনামটা একটু চেঞ্জ করে উপরে লিখে নিই। নিম গাছ। খেয়াল করো, আমরা পৃথিবীর একটা নিয়ম দেখেছি যে কথায় কথায় শুনি যে উপকারী গাছের ছাল থাকে না। আসলে জীবনের সার্থকতা তো পরোপকারিতার ভেতরে, জীবনের সার্থকতা তো মানুষের সেবায় নিয়োজিত করা। কিন্তু কৃতজ্ঞ মানুষের অভাব নেই সমাজে, যারা উপকারের প্রতিদানে তারা তাকে অপকারী করে থাকে। সেই সত্যটাই যেন আমরা দেখছি, একটু মনে করতে হবে। তাহলে আমরা যে প্রতীকী রচনায় কথা বলতে এলাম, তার প্রতীকীতে কে আছে? তাহলে আমরা এখানে বলবো নিম গাছ। প্লিজ খেয়াল করো, নিম গাছ ইকুয়াল টু নারী বা বধূ জীবন, নারী সমাজ বা নারী বা বধূ জীবন। ওকে, আচ্ছা, এখানে আমরা খানিকটা প্রতীকের যে যে জায়গাগুলো ব্যবহার করেছি সেগুলো আমরা একটু দেখে নিই। শেকড়টা কোন প্রতীকে এসছে আমরা একটু দেখে নিই। সমাজ সংসারের মায়ার বন্ধন, সমাজ সংসারের বন্ধন। এই বন্ধন বললে বুঝতে পারবো, বন্ধন। প্লিজ খেয়াল করো, আমি শেকড় না শিকড় বানানটা দিই, সেটাই বেটার। শিকড়, সমাজ সংসারের বন্ধন। আর আমরা যদি মাটিকে ব্যবহার করি তাহলে আমরা বলবো সমাজ সংসার, সমাজ সংসার তো এইভাবে এই সমাজ সংসারে কিভাবে নারীর কষ্টের জীবন, অবহেলার জীবন, সেটা প্রত্যেকটা, এক কথায় বলবো প্রত্যেকটা ক্ষেত্রে যেন প্রতীকীর আড়ালে লুকিয়ে আছে। আমরা এটা একটু দেখব, পড়তে আসবো, পড়তে এসে মূল গ্রন্থটা পড়ে পাঠ বিশ্লেষণটা আমরা করে যাব। ওকে, তো প্রথম দেখো আমি পড়ছি, আমার সাথে সাথে মিলিয়ে নেবে। কেউ ছালটা সারিয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো শিলে পিষছে, কেউ বা ভাসছে গরম তেলে।
ঘোষ দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। খেয়াল করো বাবা, আমরা সাধারণভাবে বলছি যে নিম গাছ উপকারী, কখনো পেটের পীড়ার জন্য উপকার করে, কখনো কোনো ঘোষ দাঁত হাজা চুলকানি এরকম চর্মরোগ হলে সেই ক্ষেত্রে উপকার করে। তাই কি করছে, সাধারণভাবে বলবো নিম গাছ উপকারী। উপকারী বলে নিম গাছের ছালটা তুলে নিচ্ছে। নিম গাছের ছাল কি করছে, তুলছে, কেউ তুলে নিয়ে কি সেদ্ধ করছে, আবার কি সেদ্ধ করে ওটা কিন্তু খাবে, ব্যবহার করবে। আচ্ছা, বহুমুখী ব্যবহার আছে নিম গাছের, নিমের, তো ঠিক সেটাই বলছি। আবার পাতাগুলোকে বাসছে, শিলে পিষছে, শিলে পিষে কি করবে, ওটা আবার খাবে উপকারের জন্য। আবার কেউ হয়তো ঘোষ দাঁত হাজা চুলকানি ওটা লাগাবে। তাহলে সাধারণ অর্থ। তাহলে স্যার এর আমরা বলি এর প্রতীকী অর্থটা কি আসছে? এটা হলো একটি নারী সমাজ চিত্র। নারী সমাজ চিত্রে যদিও আমরা বলবো আজকের প্রেক্ষাপট থেকে একটু দূরে, যা তোমরা এর আগেও দেখে এসেছো, আয়ামে জাহেলিয়া যুগের কথা, যেখানে যেখানে নারীদেরকে বালি চাপা দেওয়া হতো, কন্যা সন্তানকে বালি চাপা দেওয়া হতো। আবার আমরা ভারতের মাঝে একটা অ্যাডভার্টাইজমেন্টে দেখেছিলাম আল্ট্রাসনোগ্রাফির উদাহরণ দিয়ে। সেখানে মাতৃগর্ভ থেকে কন্যা সন্তান বলছে, আমাকে বাঁচাও, আমাকে পৃথিবীতে আসতে দাও, পৃথিবীর আলোর মুখ দেখতে দাও। এত অবহেলিত চিত্র। তো যাই হোক, আমরা এখানে যেটা দেখছিলাম সেটা হলো নারী সমাজ, একটি উপেক্ষিত নারী সমাজ, একটি অবহেলিত নারী সমাজের জীবনচিত্র, যেখানে নারীরা সমাজ সংসারের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছে। উজাড় করে দেওয়ার পরেও কি হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তাহলে দেখো তো, এই ছাল ছাড়িয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ছে, সাধারণভাবে নিম গাছের অন্তরালে কি এলো? ঠিক তাই আজকে সমাজে আমরা যেভাবে দেখছি নারীর নিষ্পেষণ, নারীর নির্যাতন, যেভাবে দেখছি কখনো শাশুড়ির দ্বারা নির্যাতিত হচ্ছে, কখনো স্বামী তার ক্ষতাক্ত করছে, কখনো অন্য পরিজন বা অন্য কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হচ্ছে। তাহলে সেই জীবনচিত্র অর্থাৎ উপেক্ষিত, বঞ্চিত, অবহেলিত নারীর যে জীবন, সে জীবন গাথায় যেন এখানে ফুটে উঠেছে। যেটা বলছি নির্যাতনে, তাহলে ছাল ছেঁড়া, পাতা ছেঁড়া এগুলো কিন্তু সাধারণ অর্থে নয়। এগুলো কোন অর্থে আমরা সাধারণভাবে নিম গাছকে দেখছি, কিন্তু আমরা প্রতীকী অর্থে দেখছি কি, প্রতীকী অর্থে দেখছি আসলে উদ্দেশ্য হলো এই নারী নির্যাতনের স্বরূপটাকে তুলে ধরেছেন। এরপর দেখো আমরা যেটা এটা একটু বলি, ঘোষ দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। তাহলে আমরা এটা বলেছি। তাহলে প্রথম কথায় বলেছি যে এখানে নিম গাছের উপকারিতা, এটা আমরা পারি। তাহলে নিম গাছ কি, চারটি চর্মরোগের কথা এখানে বলছে, ঘোষ দাঁত হাজা চুলকানিটা, এই চারটি চর্মরোগের বলছে এই ক্ষেত্রে লাগালে সে নিম গাছের উপকারিতা প্রযুক্ত হয়। এখানে তাহলে প্রতীকী অর্থ কি এসে দাঁড়াচ্ছে, আমাদের প্রশ্ন এসে যায়। তাহলে দেখো এখানে নিম গাছের অপরিহার্যতা দেখেছি, যেমন নিম গাছের অপরিহার্যতা যেমন দেখেছি, তেমনি নারীর প্রযুক্ততাও, তেমনি নারীর প্রযুক্ততাও দেখেছি, নারীর অপরিহার্যতাও দেখেছি। কিভাবে নারীর অপরিহার্যতা দেখেছি? এখানে যেমন বলেছি ঘোষ হয়েছে, ধাত হয়েছে, হাজা হয়েছে, চুলকানি হয়েছে, তাহলে সেখানে কি লাগাতে হবে? আমরা বলছি নিম গাছ। তাহলে একই রকম আমাদের সমাজ, এই পুরুষ শাসিত সমাজ নারীর কাজকে, নারীর প্রযুক্ততাকে, নারীর ব্যবহারকে একেবারে নির্দিষ্ট করে রেখেছিল। ঠিক সেটা যদিও আমি বলেছি আজকের প্রেক্ষাপটে নারী পুরুষের সমতার প্রেক্ষাপটে মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে, কিন্তু আর একটু পেছনের কথায় গেলে এটাই বেশি বাস্তবায়িত হয়। তাও যেটা বলছিলাম, দেখো সে কি প্রযুক্ততাকে রান্না করবে কে? তাহলে নারী। আবার বলছি দুঃখিত, রান্না করবে কে? নারী। থালা বাসন পরিষ্কার করবে কে? নারী। সন্তান প্রতিপালন করবে কে? নারী। জাস্ট এই ঘর মোছা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে কে? নারী। তো এই যে
এই যে একেবারে অপরিহার্য, তো একেবারে করে তার ব্যবহারের একেবারে নির্দিষ্ট স্থান যেন করে দিয়েছে, অন্য কেউ সেটা করবে না। এইভাবে দেখছি নারীর প্রযুক্ততা আর নিম গাছের ব্যবহারের প্রযুক্ততা একই দিকে আমরা দেখেছি, একই ক্ষেত্রে প্রয়োগ হয়েছে। তাই আমরা বলছি নারীর ব্যবহারিক দিক। এরপরে বলছে দেখো, কচি পাতাগুলো খায় অনেকে, এমনি কাঁচাই। এখানে দেখবা বিন্দু আছে, আমি বলেছি অসীম আখ্যান, বিন্দুতে সিন্ধুর উপাখ্যান রচিত হয়েছে। এটাই হলো বৈশিষ্ট্য, হলো বনফুলের বা বলাইচাঁদের বিশেষ বৈশিষ্ট্য, অল্পতে অধিক তাৎপর্যপূর্ণ বিষয়কে উপস্থাপন করা। ঠিক তাই দেখো এখানে দেখানো হয়েছে যে কচি পাতাগুলো খায় অনেকে। কচি পাতা পেটের পীড়ার জন্য উপকারী, সাধারণভাবে বলছি, সাধারণ দৃষ্টিতে কচি পাতাগুলো পেটের পীড়ার জন্য উপকারী। কিন্তু এখানে আমরা দেখেছি কচি পাতা এখানে এমনি কাঁচাই, আসলে ইঙ্গিত দিচ্ছে কি অসংখ্য নারী জীবনের করুণ পরিণতি বা অসংখ্য নারী জীবনের সমাপ্তি ঘটে এমনি মুকুলে। বিকশিত হওয়ার পূর্বেই তাকে যেন ঝরে যেতে হয়, পৃথিবীর মায়া তাকে ছেড়ে যেতে হয়, পৃথিবীর এই আলোকিত পৃথিবীর স্বাদ থেকে সে বঞ্চিত হয়। ঠিক সেই সত্যটা দেখলাম, যেমনিভাবে একটি কচি পাতা সে নিজেকে বিকশিত করে পরিপূর্ণরূপে আবির্ভূত হতে পারেনি শুধু উপকারিতার জন্য, আর এমনিভাবে আমাদের সমাজে এটা হয়েছে। একটু কথা বলি এখানে, প্রসঙ্গটা এমন, একজন মা তো নারী হন, এটা নিয়ে আর কোনো কথা থাকে না। তো একজন মাও তার সন্তান যখন হবে তিনি প্রত্যাশা করেন কি, যে একটা হেলা বা হে ঈশ্বর আমার জন্য একটা পুত্র সন্তান হয়। এই পুত্র সন্তানের স্বপ্নে তিনি বুক বাঁধেন। আমরা সেই সমাজটা দেখেছি। তো যেখানে পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান হয়েছে, সেখানে বধূ জীবনের বিড়ম্বনা, বধূ জীবনের নির্যাতন শুরু হয়ে গেছে। অর্থাৎ তখন মনে করা হতো এভাবে যে কন্যা সন্তান জন্ম দেয়া, পুত্র সন্তান বা কন্যা সন্তানকে দায়ভার শুধু নারী। কিন্তু আজকে বিজ্ঞানের যুগ, বিজ্ঞান ভিত্তিক যুগ, এটা তোমরা জানো, এটা এখন সেইভাবে আমরা দেখি না। তবু বলি যে দুটো কন্যা সন্তান হয়েছে, তারপরে আবার একটা কন্যা সন্তান, তখন কিন্তু বিমর্ষ। তখন মনে হয় এমন ক্ষেত্রে দেখা গেছে যে বহু বিবাহ হয়ে গেছে, যে একটার পরে তুই আমার বলে ওই বধূকে বলেছে তুই আমার বংশের কুল রক্ষা করতে পারছিস না, তোকে তো আমি আমার ছেলেরে দিয়ে দেবো, এরকম ঘটনা ঘটেছে। ঠিক সেইভাবে মুকুলেই ঝরে গেছে। মুকুলেই যেমনভাবে বিকশিত হওয়ার পূর্বে নিমের পাতাগুলো, কচি পাতাগুলো যেমন শেষ হয়েছে, আমাদের সমাজ থেকে নীরবে নিভৃতে এমনিভাবে ঝরে যায় অসংখ্য নারী জীবন। সেই অসীম আখ্যান রয়েছে আজকে এখানে। এরপরে বলছে, কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকারী। কচি ডালগুলো চিবই কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজেরা প্রশংসায় পঞ্চমুখ। এই যে বিশ্লেষণ সাধারণভাবে বলছি, কবিরাজ কি করবে দেখো, কবিরাজও কিন্তু তার পৃষ্ঠপোষকতা করছে না। নিম গাছটাকে ছিঁড়বে, সে সেখানকার ছাল কাটবে, আবার পাতা ব্যবহার করবে। এরা সবাই ভোগী স্বার্থান্বেষী, আমাদের নারী সমাজের ক্ষেত্রেও ঠিক সেটাই বলছি। সেখানে ক্ষেত্র বিশেষে তার তার দক্ষতার গুণের অনেক সময় বর্ণনা করছে, কিন্তু তারাও কি করছে, তারাও সে ভোগ লিপ্সাতুর দৃষ্টিভঙ্গি তাদের ভেতরে রয়েছে। এরপরে আমরা বলছি, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, তোমরা এটাকে মার্ক করে রাখবে। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয়। এখানে বিজ্ঞ বলতে কাদের বলছি, সাধারণভাবে বলছে প্রবীণ, যারা নিম গাছের গুণ সম্বন্ধে জ্ঞাত, তারা খুশি হন। অর্থাৎ আমি আবার বলছি, যারা জ্ঞানী, যারা অভিজ্ঞ, এই প্রবীণ শ্রেণীর মানুষ, তারা আবার অনেক ক্ষেত্রে খুশি হন। তো যাই হোক, আমি একটা সাধারণ গল্পতেই বলি, আমাদের গ্রামগঞ্জে এরকম হয়। প্লিজ, গ্রামগঞ্জেও এমন হয় যে হঠাৎ করে দেখা গেল কি পুত্র সন্তান যায় কন্যা সন্তান হয়ে পড়েছে। তখন দেখা গেল হয়তো সেই মহিলাটা কান্নাকাটি করছে, পুরুষ হয়তো রাগান্বিত অবস্থায় আছে। তখন সেখানে দেখা গেল কি
তখন ওই বৃদ্ধরা গিয়ে এরকম সান্ত্বনা দেয়, কিরে তোরা এত হতাশ হয়ে পড়ছিস কেন, এত কষ্ট পাচ্ছিস কেন? আরে এই কন্যা সন্তান জন্মগ্রহণ করতে তো শহরের চিজ, সরি দুঃখিত, স্বর্গের চিজ পাওয়া যাবে, ভেস্তের চিজ পাওয়া যাবে, ভেস্ত নসিব হবে, ইত্যাদি ইত্যাদি, এই সৌভাগ্যের বিষয় ইত্যাদি বলে থাকেন। আর বৌমাকে, ওই যিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন তাকে বোঝায়, বৌমা তোমার তো কোনো চিন্তা নেই, তুমি সকাল 1 সাল তাড়াতাড়ি জামাই বাড়ি যাওয়া, তারপরে কি করবা, ওই তোমার থালা বাসন ঘর বাড়ি অমুক তমুক সব কাজ তো সেই করবে, এই জন্য ভালো। দেখো অর্থাৎ এখানে বলছি, এখানেও একই কথা যে ওই শুধু নারীর প্রযুক্ততা, ব্যবহার নিজেকে শুধু বিলিয়ে দেবে কিসের মতো, রজনীগন্ধার মতো, তারপর আবার ঝরে পড়বে। তো যাই হোক, আমরা এই জন্য বলছি বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয়, বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না। তাহলে এখানে সাধারণ ব্যাখ্যা, তোমাদের অনেক সময় ব্যাখ্যা আসবে, এটা বলবা যে ওখানে ওইভাবে বলবা যে নিমের হাওয়া ভালো থাক কেটো না। তাহলে কি প্রকাশ করা হয়েছে, বলা হয়েছে যে এখানে নিম গাছের উপকারিতার কথা, সাধারণত নিম গাছের উপকারিতার কথা। আর ওদিকে আমরা যদি বলি বহুপদীতে যদি আসে, তাহলে নিম গাছের উপকারিতা এবং পরিবেশ বান্ধব, এটা দুটোকে কিন্তু আমরা রাখতে পারবো বহুপদী হলে। নিম গাছের উপকারিতা, তো যেটা বলছিলাম, বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না, নিমের হাওয়া ভালো থাক কেটো না। তো যাই হোক, আমরা যেটা বলেছিলাম, কন্যা সন্তান অনেক সময় জন্মগ্রহণ করে সত্য সমাজে, কেউ খুশি হয়, বেশিরভাগ ক্ষেত্রে খুশি হয় না, তাদের ভিতর সে দুঃখ নেমে আসে, কষ্ট নেমে আসে, পুত্র সন্তানের প্রতীক্ষায় তাদের প্রত্যাশা ভেঙে যায় এবং কষ্ট পায়। ঠিক সেই সময় বিজ্ঞ যারা আছে তারা সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিয়ে অন্তত এটুকু বলে থাক, ওটা কেটো না। সত্যি তাই। সাধারণভাবে বলছি, যদি আমরা তো সবসময় আমাদের নিজেদের প্রয়োজন মেটাতে ব্যস্ত, যে একটা ভালো গাছ, আম গাছ লাগাবো, আম হবে খাবো, কাঁঠাল গাছ লাগাবো, কাঁঠাল হবে খাবে, তো অল্প সীমিত পরিসরের যে জায়গাগুলোই আমাদের থাকে, তো সেখানে যখন একটা নিম গাছ হয়ে পড়ে, তখন অনেকে মনে করে এ তো মানতেও, এ কি করতে হবে, এ তো কোনো ফল টল হয় না, অনেকেই মনে করে ওটাকে কেটে ফেলি। তখন যারা বোঝে, তার গুণটা সম্বন্ধে জানে, তারা বলে না, একটা গাছ হয়ে পড়েছে, থাক না, ও দরকার নেই, কেটো না, ওর হাওয়াটা ভালো, তাহলে কি ওটা উপকারী। এই উপকারিতার কথা বিজ্ঞরা বুঝছে। ঠিক তেমনিভাবে সমাজের ক্ষেত্রে বলছি, যখন একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে সমাজের খুশি হচ্ছে না, তবে এটাও সত্য যে তাকে মেরে ফেলছে না, সত্য, কিন্তু তার যত্ন করছে না কেউ। যেমনিভাবে নিম গাছটা উপেক্ষা, অনাদর, অবজ্ঞায় মারিয়ে বেঁচে ওঠে, ঠিক তেমনিভাবে উপেক্ষা, অনাদর, বঞ্চনার মধ্য দিয়ে নারীও বড় হয়ে উঠতে থাকে। তোমরা এর আগে পড়েছ, তোমাদের পড়িয়েছে অভাগী স্বর্গ, সেখানে অভাগী যেভাবে বড় হয়ে উঠেছে, যে মা মারা গেছে বলে দেখো তার নাম দিয়ে দিল অভাগী, এবং তারপরে কি হলো, সে বাবা কোথায় কাজ করতে চলে যায়, ওর মতো কবে দিয়ে ঘাত সংঘাতের মতো দিয়ে বড় হয়ে উঠেছে। ঠিক সেটাই এখানেও একই রকম। অর্থাৎ যদি একটা আম গাছ, কাঁঠাল গাছ লাগায়, সেটাকে ধরা দিয়ে তার পরিচর্যা করে গাছটা কত সুন্দর ফল দেবে, তার জন্য সব ব্যস্ত হয়ে ওঠে, কিন্তু একটা নিম গাছ তার ক্ষেত্রে কিন্তু ওটা করে না। তো যাই হোক, এইভাবে উপেক্ষা, বঞ্চনা এর মতো দিয়েই সেটা বেড়ে ওঠে, যে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে নিম গাছ। তো এখানেও তাই। তো আমরা এটা দেখছি। তবে গাছটা যখন আস্তে আস্তে বড় হলে তখন কি করে, গ্রাম্য পর্যায়ের কথা বলছি, বাড়ির সমগ্র উঠানের জঞ্জাল সব একের পর এক ঝাড়ু দিয়ে কি করবে, ঝাড়ু দিয়ে ওর গোড়ায় দিয়ে বন্ধ করে, এটা জঞ্জাল। তাহলে স্যার প্রতীকী অর্থ এখানে কি আসবে, সমাজ বাস্তবতা। এই যে বলছিলাম, সমাজ বাস্তবতার কথা ব্যক্ত করেছেন নির্দ্বিধায়, সেই সত্যটা কিন্তু এখানে দেখতে পেলাম আমরা। সেটা হলো, দেখো এখানে আমরা বলছি সমাজের যত সব জঞ্জাল, একটা মেয়ে যখনই বড় হয়ে উঠছে, যত সব সামাজিক সংস্কারের স্তূপে তাকে বেড়াজালে আবদ্ধ হতে হয়। যত সামাজিক সমস্যা, কি ইফটিজিং, কি যৌন হয়রানি, কি সহিংসতা, কি অ্যাসিড থ্রোয়িং, এরকম অসংখ্য সমস্যার জালে তাকে জর্জরিত হতে হয়। অর্থাৎ সেজন্য এই সমাজের জঞ্জালের ভেতরে সেজন্য আবদ্ধ হয়ে যায়, তার মুক্ত জীবন স্বাধীন জীবন সে যেন উপভোগ করতে পারে না। আজকে চারিদিকে বৃষ্টি হচ্ছে, সেই মেঘের গর্জন শুনলাম,
তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আবর্জনা জমে এসে চারিদিকে, এটা ব্যাখ্যা করতে পারে। তাহলে আমরা ওইভাবে বলবো, সাধারণতটাও বলবো, আবার বিশ্লেষণগত অর্থ দিকে বলবো। এরপরে বলছে শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ সে আর এক আবর্জনা। এটা শুধু বলতে পারে সেই আর এক আবর্জনা বলতে কি বোঝানো হচ্ছে, তখন আমরা ওইভাবে বলবো সেই এক আর আবর্জনা বলতে সৌন্দর্য বর্ধনের জন্য, যারা একটু অবস্থাগত দিক থেকে ভালো, অর্থনৈতিক অবস্থা ভালো, তারা কি করে সৌন্দর্য বর্ধনের জন্য নিম গাছের চারিপাশ দিয়ে শান দিয়ে কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেয়। বাঁধিয়ে দেওয়ার পর কি হচ্ছে দেখো, ওই নিম গাছের শেকড় চারিদিকে স্বাধীনভাবে বিস্তৃত করার কিন্তু শক্তি তার থাকে না। তোমরা অনেক সময় খেয়াল করবা, অনেক গাছ এরকম করে বাধা দেওয়া থাকলে তখন সেখানে দেখবা অনেক ওই প্রাচীরগুলো ভেঙে যায়, কংক্রিটগুলো ভেঙে যায় ওই শেকড়ের চাপে। ঠিক তেমনিভাবে এখানে একই জিনিস হয়েছে। আমরা এখানে দেখছি তাহলে কৃত্রিম সৌন্দর্য বর্ধন, সাধারণ দৃষ্টিতে বলবো কৃত্রিম সৌন্দর্য বর্ধনের জন্য নিম গাছের চারিপাশে কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেওয়া বা শান দিয়ে বাঁধিয়ে দেওয়াকে বলছে। তাহলে নারী জীবনের এটা কি নারী জীবনের কঠোর বন্দি দশা। নারী ওই যে অবরোধবাসিনীর যুগ শুনেছ, অবরোধ না, চার দেয়ালের ভেতরে বন্দি, সেই বন্দি জীবনের কথা, সেই বন্দি জীবনের স্বরূপ নারীর সেই ব্যক্তি স্বাতন্ত্র্যহীন, স্বাধীনতাহীন, কঠোর বন্দি দশায় নিষ্পেষিত, উপেক্ষিত এক জীবন চিত্র। যাও এরপর বলছে দেখো, হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, একজাত নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। সেক্ষেত্রে বন্ধুরা, সায়র অর্থ আমি একটু বলে আসি। সায়র অর্থটা তোমরা লিখে নাও। সায়র অর্থ সাগর। সায়র অর্থ সাগর বা সমুদ্র। একটু মাথায় রাখবে, সমুদ্র। আমরা শব্দটা দেখলে একটু আত্মস্থ করে রাখবে। সায়র অর্থ সমুদ্র। তো এখানে এই যে নতুন ধরনের লোক, এলো কবি। পৃথিবীতে যত অসংখ্য কবিতা দেখবা নারীর সৌন্দর্য কেন্দ্রিক, নারীর স্তুতি কেন্দ্রিক, ঠিক তেমনিভাবে এখানে অনেকে এরকম বর্ণনা, সৌন্দর্যে মুগ্ধ হয়েছে, দেখেছে। কিন্তু সত্যি দেখো, এখানে যেমন দেখো ওই নারীদের সৌন্দর্য দেখে যেমন মানুষ মুগ্ধ হয়, ঠিক তেমনিভাবে নিম গাছের সৌন্দর্য দেখে, বা ফুল হয়েছে, অনেক পাতা সমারোহ, পাতাগুলো যখন দুলছে তখন নীল সাগরে যেমন ঢেউ খেলে যায়, ঠিক তেমনি মনে হচ্ছে। আর এর যে ফুলগুলোকে, আবার বলছি নিম ফুলগুলোকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। আবার বলছি নিম ফুলগুলোকে তুলনা করা হয়েছে কার সাথে? নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। কথা বুঝতে পেরেছ? ব্যাস। তার হচ্ছে মুগ্ধ দৃষ্টিতে ছিল, অর্থাৎ সৌন্দর্য মুগ্ধ, এই মুগ্ধতা বোধ তার ভিতরে রয়েছে, বা এই ব্যক্তির ভিতরে নান্দনিকতা রয়েছে। কিন্তু একটা জিনিস কিন্তু অভাব আছে। সেটা কি? এই বন্দিদশা থেকে মুক্তির জন্য তার সক্রিয়তার অভাব আছে। এই বন্দিদশা থেকে তাকে যে বাঁচানোর জন্য তার সক্রিয়তার অভাব আছে। দূর থেকে দেখে আবার তাকে চলে যাচ্ছে। এমনি অসংখ্য জীবনচিত্র আমরা দেখবো। হ্যাঁ, কারো দেখে কষ্ট, সমব্যথী হয়তো কিন্তু কষ্ট ব্যক্ত করছে, যে একটু খুব কষ্টে আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার সে জীবন যন্ত্রণা, সেই কষ্ট থেকে মুক্তির জন্য কিন্তু কেউ এগিয়ে আসে না। ঠিক সেটাই। তাহলে আমরা বলছি, এটা বলতে পারবো খানিকক্ষণ চেয়ে চলে গেল। আমরা সেটা বলেছি, কে চলে গেল? কবি। বলছে কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। প্লিজ খেয়াল করো, পৃথিবীতে সবাই আত্মস্বীকৃতি চায়, আত্মমর্যাদা চায়। তো যখন যে মানুষটা সবসময় বঞ্চিত হয়, উপেক্ষিত হয়, সবসময় প্রশংসার পরিবর্তে, স্তুতির পরিবর্তে নিন্দিত হয়, তাকে কেউ প্রশংসা করলে সে মুক্ত হয়ে যায়। ঠিক তাই কবির কাছ থেকে যখন সে প্রত্যাশা পেয়েছে, এভাবে স্তুতি পেয়েছে বা সৌন্দর্যের স্বীকৃতি পেয়েছে, তখন তারও ইচ্ছে করেছে যে তার সাথে চলে যায়। তার সাথে চলে যায় বলতে কি? বন্দিদশা থেকে মুক্তি, উপেক্ষার জীবন থেকে মুক্তি। সেই উপেক্ষার জীবন থেকে সে মুক্তি চেয়েছে বা স্বাধীনতা চেয়েছে। তারপরেও সে কিন্তু যেতে পারেনি। কেন যেতে পারেনি? কারণ আমরা বলছি
সমাজ সংসারে তার যে বন্ধনটা খুব গভীর হয়ে গেছে। যেমন আমরা বলছি এখানে একটা নিম গাছ, সাধারণ ছোট নিম গাছ, তাকে টান দিলে উপরে চলে যাবে, কিন্তু গাছটা যখন একটু গভীরে চলে যায়, তার শেকড় চারিদিকে বিস্তৃত করে, তখন টেনে তাকে কি উপড়ানো যায়? সহজে যায় না, একেবারে যায় না। তাই বলছে তার যত ইচ্ছা করতে লাগলো যে তার সাথে চলে যাবে, তবু সেজন্য পারল না। কেন পারেনি? তাহলে বলছি, যেমনিভাবে শেকড়টা, নিম গাছের শেকড় গভীরে চলে গেছে, অর্থাৎ সমাজ সংসারের বন্ধনে নারীর সম্পর্কটা গভীর হয়ে গেছে, সেই সম্পর্কটাকে ছিন্ন করে সেও চলে যেতে পারেনি। তাই কি করছে? তাই বলছে কি, সে মায়ের বন্ধন ছেদ করে যেতে পারেনি। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। দেখো কোথায়? নিম গাছটা সেখানেই পড়ে আছে, বাড়ির পেছনে আবর্জনা, সেই জঞ্জাল, সামাজিক জঞ্জাল, সামাজিক সংস্কার, সামাজিক কঠোরতা, বঞ্চনার জীবন, উপেক্ষার জীবন, সেই নির্যাতনের জীবনের ভেতরে সে অবস্থান করছে। অর্থাৎ এক কথায়, বহুকাল ধরে আমাদের নারীর হৃদয়ের উচ্চবৃত্তিগুলো অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় যেখানে, সেই জায়গায় যেন তিনি স্থান পেয়েছেন। অর্থাৎ সে পশ্চাৎপদ জীবনে তিনি অবস্থান করছেন। অর্থাৎ আমরা নারীদের, সেখান থেকে নারীরা এখনও মুক্তি হয়নি। দেখো তোমরা এখনও তাকায় দেখবা, আজকে আমরা প্রায় দেখি যে বিচার চায়, ছোটো ছোটো কিশোরীরা তারা রাস্তায় যাচ্ছে, ধর্ষণের বিচার চায়, তারপরে নির্যাতনের বিচার চায়, প্রভৃতি এরকম অসংখ্য ইফটিজিং, এরকম অনেক অসংখ্য সমস্যা, এবং আমরা দেখেছি ক্ষেত্র বিশেষে উপেক্ষা, অনাদর তো রয়েছেই। আচ্ছা, প্লিজ খেয়াল করো, এরপরে বলছে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মীপতির ঠিক একই দশা। এতক্ষণ যে গল্পটা পড়লাম, আমরা বলছিলাম সাধারণভাবে পড়লে মনে হচ্ছিল বোধহয় প্রথম যদি আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা না দেখতাম, তাহলে মনে হতো এটা শুধু নিম গাছের কথা। আসলে শুধু নিম গাছ নয়, মূল কথা ছিল এই নারী জীবনের আখ্যানকে ব্যক্ত করা। ঠিক তাই হয়েছে, সমাজ বাস্তবতা সত্যকে তুলে ধরা, ঠিক সেটাই এখানে প্রকাশ করা হয়েছে। তো এটাই এই লক্ষ্মী বউটার শেষ সত্র। সমগ্র যে গল্প বা প্রতীকী গল্প বলতে পারি, তার রচিত অনুগল্প, এই অনুগল্পের সমগ্র প্রতিপাদ্য যেন ধারণ করেছে এই একটি বাক্য। এই জন্য এটাকে আমরা বলেছি ম্যাজিক বাক্য। এবং আমরা দেখেছি ছোট গল্পের যে বৈশিষ্ট্য, শেষ হইল না শেষ, সেই আবহটা কিন্তু থেকে গেছে। তো যাই হোক, আমরা দেখেছি এখানে নারী জীবনের চিত্র। এখন আমি তোমাদেরকে একটু ছোট্ট একটি কাজ দেবো, অনলি একটি কাজ। আমরা এখানে লিখব নারী অধিকার প্রতিষ্ঠার আবশ্যকতা নারী অধিকার প্রতিষ্ঠার আবশ্যকতা আবশ্যক কেন? নারী অধিকার প্রতিষ্ঠা আবশ্যক কেন? যৌক্তিক মতামত দাও। যৌক্তিক মতামত দাও। এটা তোমাদের HW বাড়ির কাজ হিসেবে রাখবে। তো যেটা বলছিলাম, তো যাই হোক, এই যে একজন মা থেকেই একটি সন্তান, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ জীবনে একজন আদর্শ মায়ের সান্নিধ্য পাওয়া। পৃথিবীতে প্রত্যেক সন্তানেরা সন্তান হিসেবে বিবেচিত হোক, কন্যা সন্তান নয়, পুত্র সন্তান নয়। পৃথিবীতে মানুষের ভেদাভেদ বৈষম্য দূর হোক, এটাই প্রত্যাশা। এবং মানুষের পরিচয় নারী পুরুষে নয়, মানুষের পরিচয় হোক মানুষে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি
ক্লাসটা সমাপন করছে। ধন্যবাদ সকলকে যারা সহযোগিতা করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা।